সর্বজনীন পেনশন স্কিমের আওতায় সরকারি স্বায়ত্তশাসিত সকল প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত হবে 2025 সালের 1 জুলাই। ইতিপূর্বে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করা 2024 থেকে যোগদানে যে তথ্য দেয়া হয়েছে তা সঠিক, একথা আমরা তাদের পরিষ্কারভাবে জানিয়েছি। তাদের 3টা দাবির মধ্যে এটাও একটা দাবি যে সবার হচ্ছে 25, আমাদেরটা কেন 24? এটা আসলে মাননীয় প্রধানমন্ত্রী পার্লামেন্টে ভাষণে সবার জন্য পেনশন স্কিমের যে ডেটটা বলেছেন, শিক্ষকদের ব্যাপারে এই তথ্যটা গেছে, এটা মিস্টেক। এবং এটাই সত্য যে সবার পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করার তারিখ হচ্ছে 1 জুলাই 2025। এটা তাদেরকে আমরা পরিষ্কারভাবে বলেছি। এছাড়াও শিক্ষকদের দাবি সুপার গ্রেড ও স্বতন্ত্র উচ্চগত স্কেল প্রদানের বিষয়টি আলোচনা হবে। আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকের মর্যাদা, আর্থিক সুবিধা অসুবিধা বিষয়ে আলোচনা করে বিশেষ করে তাদের দাবিনামা সরকারের উচ্চ পর্যায়ে তারা লিখিত যে বক্তব্য দিয়েছেন, প্রধানমন্ত্রী সময় পেয়ে আমরা উত্থাপন করব। পরবর্তী সিদ্ধান্ত আমরা আলাপ আলোচনা করে নেব। আলাপ আলোচনার ভিত্তিতে আশা করি সকল সমস্যার অচিরে সমাধান হবে। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করার জন্য অনুরোধ করেছি। শিক্ষক নেতৃবৃন্দ সাংগঠনিকভাবে তাদের ফেডারেশনের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে জানিয়েছে। দেশের 15টি জেলায় বহু মানুষ বন্যা কবলিত জেলাগুলো হলো কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ, জামালপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, রাঙ্গামাটি, কক্সবাজার। এইসব এলাকার প্রায় 20 লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত। দুর্যোগ মোকাবিলা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের সফলতা, দূরদর্শী পদক্ষেপের ফলে এবং মানুষের আর্থসামাজিক অবকাঠামোগত উন্নয়ন ঘটায় এ বন্যা বা দুর্যোগ এখন পর্যন্ত এবার কেউ মারা যায়। এখন পর্যন্ত আশ্রয় কেন্দ্রে
36,223 জন আশ্রয় নিয়েছে। বন্যা কবলিত এলাকা নগদ 3,10,00,000 টাকা, 8,700 টন ত্রাণের চাল, 58,000 বস্তা, 58,500 বস্তা শুকনো ব্যাগ অন্যান্য খাবার, শিশু খাদ্য কেনার জন্য 60 লাখ টাকা এবং গোখাদ্য কেনার জন্য 60 লাখ টাকা সরকারিভাবে বরাদ্দ দেওয়া হয়েছে। সরকারি সহায়তার পাশাপাশি সারা দেশে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। বন্যা কবলিত এলাকা আওয়ামী লীগ দলীয় জনপ্রতিনিধিগণ, স্থানীয় আমাদের নেতাকর্মীরা সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপকমিটি আমিনুল ইসলাম সহ উপকমিটির সদস্যগণ দেশের বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। কোটা বিরোধী আন্দোলনকারীদের দাবি ও অনেক বক্তব্য আমাদের সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতি বিরোধী। সাংবিধানিক রাষ্ট্র পরিচালনার মূলনীতির আওতায় প্রণীত কোন সরকারি নীতি কেবল রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণীত শিক্ষার্থীদের একটি অংশের দাবির প্রেক্ষিতে পরিবর্তন হতে পারে, তা উচ্চ আদালতের নির্দেশনা পবিত্র সংবিধানের আলোকেই কেবলমাত্র বাস্তবায়িত হতে পারে। রাষ্ট্র পরিচালনার মূলনীতি সম্পর্কিত সংবিধানের 19 অনুচ্ছেদে বলা হয়েছে, সকল নাগরিকের জন্য সুযোগের সমতা নিশ্চিত করবে রাষ্ট্র। সেখানে আরো বলা হয়েছে, মানুষে মানুষে সামাজিক অর্থনৈতিক অসাম্য বিলোপের জন্য নাগরিকদের মধ্যে সম্পদের সুষম বন্টন নিশ্চিত করার জন্য এবং প্রজাতন্ত্রের সর্বত্র অর্থনৈতিক উন্নয়নের সমাজ স্তর অর্জনের উদ্দেশ্যে সুযোগ সুবিধা দান নিশ্চিত করার জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা নেবে। জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ সুযোগের সমতা রাষ্ট্র নিশ্চিত করবে। অথচ গত কয়েক বছরে কোটা না থাকার ফলে সরকারি চাকরিতে মেয়েদের অন্তর্ভুক্তি হতাশাজনকভাবে কমে গেছে। কোটা না থাকা পুলিশের চাকরিতে মাত্র 4 জন নারী অফিসার সুযোগ পেয়েছে। ফরেন সার্ভিসে সুযোগ পেয়েছে 2 জন নারী। 50টি জেলায় দেশে নারীরা ক্যাডার সার্ভিসে যোগদানের সুযোগ পায়নি। 23টি জেলা একজনও পুলিশের চাকরি পায়নি। সংবিধানের উল্লেখিত বিধানের উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্রের সকল জনগোষ্ঠী যাতে সরকারি চাকরি সহ সকল ক্ষেত্রে সমানভাবে সুযোগ পায়, রাষ্ট্র সমাজে যাতে কোনো বৈষম্য না থাকে সেজন্য ব্যবস্থা রাখা হয়েছে। বিসিএস গুলোতে বিগত বছরে নিয়োগের ক্ষেত্রে মেধা তালিকা থেকে নিয়োগ প্রায় 70% মতো 33তম, 35তম ও 36তম
এই 3টি বিসিএস পরীক্ষা গড়ে প্রায় 72% প্রার্থীকে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে, যেখানে কোটা থেকে নিয়োগ পেয়েছে মাত্র 28%। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী শূন্য পদগুলোতে মেধা তালিকা থেকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সংরক্ষিত কোটায় প্রার্থী না পাওয়া গেলে যেখানে মেধা তালিকা থেকে প্রার্থী অন্তর্ভুক্ত করা হচ্ছে সেখানে এই প্রক্রিয়ার বিরোধিতা করার যৌক্তিকতা। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশি সরকারি চাকরিতে কোটার ভিত্তিতে সবচেয়ে কম নিয়োগ দেয়া হয়। বর্তমানে ভারতে সরকারি চাকরিতে 60% কোটার ভিত্তিতে ও 40% মেধার ভিত্তিতে। পাকিস্তান 92.5% কোটা ও মাত্র 7.5% মেধার ভিত্তিতে। নেপালে 45% কোটা ও 55% মেধার ভিত্তিতে। শ্রীলঙ্কা 50% কোটা ও 50% মেধার ভিত্তিতে নিয়োগ হয়। শ্রীলঙ্কার বিশ্ববিদ্যালয় সমূহে ভর্তির ক্ষেত্রে 60% জেলা কোটা বিরাজমান হচ্ছে। এই পরিসংখ্যান থেকে বোঝা যায় আমাদের আর্থসামাজিক বাস্তবতায় কোটার প্রয়োজনীয়তা রয়েছে এবং বাংলাদেশে বিদ্যমান পদ্ধতিতে এটা যৌক্তিক। শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে একটি কুচক্রী মহল রাষ্ট্রকে অস্থির করা ষড়যন্ত্র করছে। এ অশুভ শক্তি এর আগেও আমাদের কাছে তথ্য সবার কাছেই আছে যে 2018 সালে যে কোটা বিরোধী আন্দোলন হয়, তখন এই রাজনৈতিক আন্দোলনের ব্যর্থ এ অশুভ শক্তি কোটা আন্দোলনের উপর ভর করেছিল এবং সড়কে যে আন্দোলন হয়েছে ওই আন্দোলনের উপর ওই শক্তিটি ভর করে রাজনৈতিক রূপ দেওয়ার ষড়যন্ত্র করেছে। আপনারা জানেন আমাদের তখন এই অশুভ শক্তির হাতে ধানমন্ডি 3 আমাদের সভাপতি কার্যালয়ও আক্রান্ত হয়েছে এবং একটা পর্যায়ে এই অফিসের থেকে অনতি দূরে রাস্তায় একটি মেয়েকে দিয়ে অভিনয় করানো হয়েছে। মেয়েটি কান্নাকাটি করছিল এবং ক্রমাগত বলছিল যে আমার বোনকে রেপ করা হচ্ছে আওয়ামী লীগ অফিসে। তখন কোটা বিরোধীদের নেতারা কয়েকজন এই অফিসে এসে বাথরুম পর্যন্ত খুঁজে খুঁজে দেখেছে এ কোথাও এ ধরনের ঘটনা ঘটেছে কিনা। সাংবাদিকদের অনেকেরই হয়তো এই চিত্রটি মনে আছে। ওই মহলটি রাষ্ট্র ব্যবস্থাকে সম্পূর্ণ অকার্যকর করার জন্য এবং এদেশের ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধের মূল্যবোধ এইসবের প্রতি শিক্ষার্থীদের বিরূপ মনোভাব সৃষ্টির
ক্ষেত্র প্রস্তুতি পায়তারা করছে। আমরা তারুণ্যের শক্তির উপর আস্থা রাখি। আমরা বিশ্বাস করি তারুণ্যই সবাইকে নিয়ে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। সকলের সমান অংশগ্রহণে সুযোগ সৃষ্টির মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্নের উন্নত সমৃদ্ধ কল্যাণকর রাষ্ট্র বিনির্মাণ। সবাইকে ধন্যবাদ। এখানে তো দুটার বিষয়, একটা হলো শিক্ষকদের, আরেকটা হলো কোটা বিরোধী যে আন্দোলন, সেটা নিয়ে আমার প্রশ্ন হলো যে সরকার থেকে বারবার বলা হচ্ছে যে এই পেনশন স্কিম শিক্ষকদের জন্য উপকারে আসবে, সুবিধা আসবে, তাদের সুবিধা দেবে, কিন্তু তারা কি, আপনি কি মনে করেন তারা না করে না বুঝে এই আন্দোলন করে যাচ্ছে? এক, এটা হলো শিক্ষকদের জন্য। আরেকটা হচ্ছে যে কোটা বিরোধী আন্দোলন চলছে, এই কোটা বিরোধী আন্দোলনটা কিন্তু গতকাল মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বে যে রায় দেওয়া হয়েছে তারা কিন্তু সেটা মানে নেই, বৃহস্পতিবার মানে না মেনে তারা তাদের কর্মসূচি অব্যাহত রাখছে। যদি তাদের এই কর্মসূচি অব্যাহত রেখে যদি জনদুর্ভোগের সৃষ্টি করে, তাহলে আওয়ামী লীগ কি অ্যাকশন নেবে? প্রথম যেটা, শিক্ষকদের দাবিনামার মধ্যে 24-25 যে পার্থক্যটা আছে, সেখানে একটা ভুল বুঝাবুঝির কারণ ছিল। সেটা আসলে 2025 পয়লা থেকে সেটা তাদেরকে নিশ্চিত করা হয়েছে। এটা আর বাকি বিষয়গুলো তারা দাবিনামা উত্থাপন করেছে, তো আলাপ আলোচনার বিষয় আছে। চট করে কি তো মানা যায় না, এখানে সরকারেরও যুক্তি আছে এবং কোন বিষয়টি কেন করা হয়েছে। তো এ ব্যাপারে যদি তাদের দাবি যুক্তিসঙ্গত হয়, সেটা অবশ্যই বিবেচনা করতে হবে। আপনাদের কাছে তো এটা আমরা আপনাদের কাছে যখন বলেছে তখন কি যৌক্তিক মনে হয়েছে? যৌক্তিক মনে হয়েছে এভাবে আমি মন্তব্য করতে পারি না, যেহেতু আমার কাজ ছিল তাদের থেকে শোনা। আর একটা বিষয় মিসআন্ডারস্ট্যান্ডিং দূর করা, সে পর্যন্ত আমি করেছি। অতিরিক্ত কিছু আমার করার কোনো সুযোগ নেই। আর আপনি যেটা বলছেন কোটা, একটাই জবাব, এক লাইন, আইন তার নিজস্ব গতিতে চলে। থ্যাংক ইউ। তুমি কি তাহলে একজন শিবির করে আমি আচ্ছা কোটা বিরোধী আন্দোলনের নেতাদের সঙ্গে বা তাদের প্রতিনিধিদের সঙ্গে বসবেন কিনা, শিক্ষকদের সঙ্গে তো বসলেন, তাদের সঙ্গে বসার সম্ভাবনা আছে কিনা? আওয়ামী লীগের কোটা বিরোধী ছাত্রদের সঙ্গে বসার সম্ভাবনা আছে? এখানে তো আমরা সাবজুডিস করবো, সেটা সাবজুডিস হবে। আর এটা তো আইনের বিষয়, আইনের আওতা, আইনের আওতার বাইরে গেলে তো সাবজুডিস। We cannot do that. বিষয়টা বলেছে যে সরকার চাইলে কোটা পরিবর্তন করতে পারে। দেখে মনে হচ্ছে আমরা যতটুকু আমি আপিল বিভাগের রায়ের আগে কিছু বলবো।